পলাতক থেকে 18 কোটি টাকায় 3 বাড়ি বিক্রি করলেন সেলিম ওসমান, আরও সম্পত্তি বিক্রির গুঞ্জন। গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সাথে সব সমস্যার সমাধান চায় ভারত। রাজধানীতে 2 মাসে 74 খুন, জনমনে আতঙ্ক, পরিস্থিতি আগের চেয়ে ভালো বলছে পুলিশ। সমন্বয়ক পরিচয়ের এখন অস্তিত্ব নেই জানালো এনসিপি। সার্জিসের বক্তব্য দুর্বিসন্ধমূলক বলছে ছাত্রদল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। নারায়ণগঞ্জে ক্ষমতাধর ওসমান পরিবার জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই লাপাত্তা। এখন গুঞ্জন পালিয়ে থেকে সম্পদ বিক্রি করছেন তারা। এরই মধ্যে সেলিম ওসমান অর্ধশত কোটি টাকা দামের 3টি আলিশান বাড়ি বিক্রি করেছেন মাত্র 18 কোটি টাকায়। আরও বিক্রির গুঞ্জন চলছে শহর জুড়ে। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে যাদের ভয়ে একসময় বাঘে মহিষে এক ঘাটে পানি খেত, 5 আগস্টের পর সেই ওসমান পরিবার আছে অস্তিত্ব সংকটে। পুরো পরিবার জনরোষ থেকে বাঁচতে পালিয়েছে। তাদের বাড়িগুলো এখন শুনশান আর ধ্বংসের সাক্ষী বহন করছে। সেই সাথে আলোচনায় তাদের সম্পদ বিক্রির গুঞ্জন। তবে শুধুই গুঞ্জন নয়, এরই মধ্যে শহরের উত্তর চাষাড়ায় রামবাবুর পুকুরপাড় এলাকার সেলিম ওসমানের মালিকানাধীন পাশাপাশি 3টি আলিশান বাড়ি বিক্রির খবর ছড়িয়েছে। অর্ধশত কোটি টাকার বাড়ি কম দামে বেচে লাপাত্তা হয়েছেন বলছেন অনেকে। এই 3 বাড়ির মালিক ফকিরে অ্যাভারেন্স ক্রয় করছে, এখন কখন করছে তা আমি জানি না। বাড়িগুলো কিনেছেন ফকির অ্যাপারেলসের মালিক ফকির মনিরুজ্জামান। তাদের দাবি 5 আগস্টের আগেই কিনেছেন এসব বাড়ি। তবে বাড়ির কেয়ারটেকাররা জানিয়েছেন পরিস্থিতি বুঝে পালানোর আগে 2টি এবং পলাতক অবস্থায় একটি বাড়ি বিক্রি হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের আগেই 2টা কিনেছে, প্রায় 1.5-2 মাস আগে। আর আন্দোলনের প্রায় 4-5 মাস পরে আরেকটা বাড়ি কিনেছে, মোট 3টা বাড়ি কিনেছে। পলাতক থেকে সম্পদ বিক্রির ঘটনায় প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন মহলের। 3টা বাড়ি উনি 18 কোটি টাকা বিক্রি করেছে। আসলে এটা কিভাবে সম্ভব? পলাতক ব্যক্তি কিভাবে এই বাড়ি বিক্রি করে? আর যদি সে দেশেই থাকে তাহলে সে গ্রেপ্তার হচ্ছে না কেন? এটা জনগণের সম্পদ, এগুলি মানুষের দখলবাজি করে বিচার না হওয়া পর্যন্ত এগুলি বন্ধ রাখা দরকার। এছাড়া লুটপাটের মাধ্যমে ওসমান পরিবারের আরও যেসব সম্পদ রয়েছে তা সরকারি জিম্মায় নেয়ার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশের সঙ্গে আটকে থাকা সব উন্নয়ন প্রকল্প দুদেশের সম্মতির ভিত্তিতে চালু হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, গুরুতর অপরাধের সাজাপ্রাপ্ত উগ্রপন্থীরা ছাড়া পাওয়ায় পরিস্থিতি খারাপ হচ্ছে। গণতান্ত্রিক উপায়ে 2 দেশের সব সমস্যা সমাধানের উপরও জোর দেন রণধীর জয়সওয়াল। The official discussion therefore focused on rationalizing the project portfolio and executing mutually agreed projects in a time-bound manner. Subject to obtaining the committed support and pending clearances from the Bangladesh side, we plan to take these projects forward. আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বলা হলেও গেল 2 মাসে রাজধানীতে খুন হয়েছে 74 জন। দস্যুতা আর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 100টি। আইন শৃঙ্খলার এই অবনতিতে নিজেদের অনিরাপদ বলে মনে করছেন সাধারণ মানুষ। তবে পুলিশের দাবি আগের চেয়ে অনেক শক্ত অবস্থানে থেকে অপরাধ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিস্তারিত থাকছে দীপু শিকদারের প্রতিবেদনে। 24 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনশ্রীতে প্রকাশ্যে গুলি আর কুপিয়ে 160 ভরি স্বর্ণ লুটের ঘটনা ব্যাপক আলোচিত হয়। একই রাতে মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় আবারও প্রশ্নবিদ্ধ হয় সাধারণ মানুষের নিরাপত্তা।
এরপর থেকে রাজধানী সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়। এরই মধ্যে গুলশানের একটি অভিজাত ফ্ল্যাটে তল্লাশির নামে লুটপাটের ঘটনা দেশ জুড়ে আলোড়ন তোলে। যদিও একই ঘটনার সঙ্গে জড়িত বাবা ছেলেসহ 3 জনকে পরদিনই গ্রেফতার করা হয়। এরই মধ্যে রাজধানীর মিরপুর, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকায় ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া যায়। আর বিভিন্ন জায়গায় চুরির সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। ডিএমপি তথ্য বলছে, জানুয়ারি-ফেব্রুয়ারিতে নগরীতে খুন হয়েছে 74 জন। একই সময়ে ধর্ষণের ঘটনায় 71টি। ডিসেম্বরে ওই সংখ্যা ছিল 28। সব মিলিয়ে গত 2 মাসে বিভিন্ন অপরাধে মোট মামলা 3357টি, আর গ্রেপ্তার হয়েছেন 7310 জন। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিরাপত্তা নিয়ে শঙ্কিত নগরবাসী। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি তত ভালো না, চলাফেরার লাইফ রিস্ক হয়ে দাঁড়াইতেছে। আমাদের বাসার ডাকাতি হয়েছিল, তো সেটা নিয়েও ঝামেলা হয়েছিল। নর্মালি আমরা যারা রাতে বের হওয়ার চিন্তা করতেছি ফ্যামিলি নিয়ে, আমি তো সিকিউর ফিল করছি না। তবে পুলিশ বলছে আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে। চিহ্নিত এবং দাগী অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি এবং যেসব ঘটনা ঘটছে, ঘটনার সাথে জড়িত যারাই থাকুক না কেন তাদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসছি। ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে সাধারণ মানুষ চায় পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। জুমা নামাজের পর মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে হিজবুত তাহরির। সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। সে সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। 3 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। জুমার নামাজ শেষ হওয়ার পরপরই বাইতুল মোকাররম চত্বর থেকে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের ব্যানারে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিতে গলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে আবারও সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ছোড়ে। আবারও ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরিরের নেতাকর্মীরা। বেলা 2:30টার দিকে পল্টন ও আশেপাশের বিভিন্ন অলিগলিতে যায় পুলিশ। হিজবুত তাহরির সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে তারা। পরিস্থিতি ভালো, পরিস্থিতি আর কোনো কেউ নাই, আমরা আছি। সাধারণ জনগণের মাঝে একদম তারা সাধারণ জনগণের মতো করে বের হচ্ছে। নামাজের পরে তো বের হয়েছে, এখন আমরা তো বুঝি নাই। তাই এরপরে যখন ওরা ব্যানার শো করছে তখন এরপর তো ডিসপার্স হয়ে গেছে। এর আগে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে ও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। হিজবুত তাহরিরে যারা মিছিল করেছে 48 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের প্রকাশ্য কর্মসূচি এবং তাদের কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সময় বক্তারা বলেন, পুলিশ প্রশাসন ও গোয়েন্দাদের ব্যর্থতায় বাংলাদেশে নতুন করে উগ্রবাদের জন্ম হচ্ছে। তারা বলেন, বাংলাদেশ কখনোই জঙ্গি রাষ্ট্র হবে না। এ সময় যারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের অবস্থা হাসিনার মতোই হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। ধর্মের যে মূল লেসন আছে আপনারা সেটা আগে ভালো করে জানুন, কারণ উগ্রবাদের পাল্লায় পড়েন আপনারা যে ধর্মের যে বিদ্বেষটা চড়াবেন না। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে আরো একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু আজকে এই হিজবুত তাহরিরের মিছিলের সাথে শামিল হয়েছে। ধর্মীয় মত প্রকাশে যেমন স্বাধীনতা দেব, তেমনি একই সাথে এই জঙ্গিবাদ যাতে কোনোভাবেই মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেই ব্যাপারে সবাইকে সচেষ্ট ভূমিকা রাখতে হবে।
নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অভিযোগ সত্য নয় উল্লেখ করে জয়ের ব্যাপারে আশাবাদী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরাসি সংবাদ মাধ্যম এএফপিকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ বলেন, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গঠনের যে যাত্রা শুরু হয়েছে তা শেষ করতে চান তিনি। আর এজন্যই নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে বলেও জানান। বলেন, তিনি ও তার সহযোদ্ধারা পরবর্তী সরকার গঠন করতে না পারলেও তারা এমন একটি রাজনৈতিক শক্তির উন্মোচন করেছেন যা আগামী ১০০ বছর প্রভাব বিস্তার করবে। এখন আর কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবে না। এই পরিচয়ে কেউ মব তৈরির চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহীদদের বিচারের আগে নির্বাচন নয় বলে আবারও সাফ জানালেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দলের প্রথম সাধারণ সভায় এসব কথা বলেন তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। দেশ জুড়ে নিজের হাতে আইন তুলে নেওয়া হচ্ছে একের পর এক। সমন্বয়ক পরিচয়েও ঘটছে বহু ঘটনা। এমন পরিস্থিতিতে দল গঠনের পর প্রথম সাধারণ সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ছাত্ররা এখন দল গঠন করেছে, তাই এখন আর কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি থাকলেও বর্তমান প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। কেবলমাত্র নির্বাচনী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয়। আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গণহত্যাকারীদের বিচারের গুরুত্ব তুলে ধরতেই নির্বাচনকে পেছানোর কথা বলা হচ্ছে। যেই খুনির নির্দেশে এত বড় একটি হত্যাকাণ্ড হলো 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসে, অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই। আমি শুধু আমার ওই শহীদের মা যে কথাটি বলেছেন, আমি সেই কথাটি আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে। সভায় ছাত্রদের নতুন উদ্যোগকে যারা সমর্থন করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আমরা যদি সেই ঐক্যমতে পৌঁছাতে পারি। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরাই সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। তারা বলছেন, গণ অভ্যুত্থানে একক মালিকানা ছিনতাই করে ছাত্র দলের উপর দায় চাপানো হচ্ছে। এছাড়া ঘটনার সময় সার্জিসের সাথে ছাত্রলীগ কর্মীদের দেখা গেছে বলেও জানান তারা। সোহেল সামি রিপোর্ট। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হয় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের। পরে ছাত্রদলকে জড়িয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন সার্জিস আলম। এ নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি করে, নিজেদের রেষারেষির জের ধরেই সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডায় জড়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু হাসিনা বিরোধী অভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করতে দায় চাপানো হচ্ছে ছাত্রদলের উপর। সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। একক ইজারাদার হিসাবে তারা গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে। এদিকে ওই ঘটনার সময় সার্জিস আলমের সাথে ছাত্রলীগের কর্মীরা ছিল বলেও জানান ছাত্রদল সভাপতি। সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে। এ সময় রাজনৈতিক দলের আয় নিয়ে প্রশ্ন তুলেন ছাত্রদল নেতারা। বলেন, কয়েকটি ছাত্র সংগঠন বড় বড় কর্মসূচি করছে, এর জন্য টাকা কোত্থেকে আসছে। গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছেন। আমরা এখানে ওনার কাছে জানতে চাই, তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা, সেই অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল। সার্জিস আলমের সাথে ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা যাচাই করে দেখছি। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
বাফুফের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সভাপতি তাবিদ আওয়ালের চেষ্টা আর স্বচ্ছ কার্যক্রমে ফিফা এই সীমাবদ্ধতা প্রত্যাহার করেছে। আগামীতেও যেন আর্থিক বিষয়ে স্বচ্ছতা থাকে সে বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট থাকবে বাফুফে। এই নিষেধাজ্ঞা ছিল 2018 সাল থেকে, যদিও অর্থ প্রদান অব্যাহত ছিল ফিফার, তবে এতে ছিল নানা ধরনের সীমাবদ্ধতা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাইবান্ধা পৌরসভায় প্রকৌশলীর ঘুষ চাওয়ার অডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। গাইবান্ধা পৌরসভার এক প্রকৌশলীর ঘুষ চাওয়ার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। গত 15 জানুয়ারি ওই প্রকৌশলীর বিরুদ্ধে এলজিআরডি মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ফিরোজ কবির নামে এক ভুক্তভোগী। অভিযুক্ত প্রকৌশলীর নাম শফিউল ইসলাম। তিনি গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। গতকাল ওই প্রকৌশলীর 10 মিনিট 16 সেকেন্ডের ঘুষ চাওয়ার অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। অভিযোগের প্রেক্ষিতে 5 ফেব্রুয়ারি তদন্ত করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। তবে 1 মাস পেরিয়ে গেলেও প্রতিবেদন দেওয়া হয়নি। এদিকে তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলতে নারাজ জেলা প্রশাসক। তদন্ত আমার চলতেছে, আমি খোঁজ দেবো না দেখি মামুনের কাছে, আমি জানি না কিছু। তদন্ত তো মামুন করতেছিল, জানি, রিপোর্ট পাইনি এখন। বিরিয়ানি, তেহারি, কাবাব আর নানা ধরনের শরবতে জমজমাট পুরান ঢাকার ইফতার বাজার। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে রোজাদাররা পরিবারের সদস্যদের জন্য কিনছেন এসব ইফতার সামগ্রী। তবে বিক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি কম। মানিক শিকদারের রিপোর্ট। 400 বছরের ঐতিহ্যবাহী নগর ঢাকার 52 বাজার 53 গলির ব্যস্ততম এলাকা। বছর জুড়ে রসনা বিলাসীদের জন্য আকর্ষণীয় নাম নাজিরা বাজার। আর রমজানে রোজাদাররা এখানে ছুটে আসেন ইফতার সামগ্রী কিনতে। বাসায় সবাই এই জায়গার খাবার পছন্দ করে। হানিফের বিরিয়ানি নিয়েছি আর এই যে বিউটি লাঞ্চ। এগুলো খাবারের মানটা ভালো আর কি, এর জন্য নাজিরা বাজার রাতে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত খাবারের মান ভালো, সবাই খেতে আসে। ঐতিহ্যবাহী বিরিয়ানি ও তেহারির আতুরঘর হিসেবে পরিচিত এই বাজারে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন ক্রেতারা। অরিজিনাল টাকাই নেই, এই জন্য আসছে সিলেট থেকে। অল অফ বাংলাদেশ বাড়ির থেকে কাস্টমার আসছে। আমাদের নামটা ইনশাল্লাহ ওয়ার্ল্ডের সব জায়গায় আছে। মুঘল আমলের ঢাকাইয়া কাবাবের সাথে যুক্ত হয়েছে টার্কিশ ও কাশ্মীরি কাবাব। হারিয়ালি আছে, রেশমি আছে, আফগানি আছে, টিক্কাবটি আছে। ইফতার পার্টি করলে কাবাবের আইটেমটা বেশি চলে। এখন বর্তমানে কাবাবটা একটু রানিংটা কম। আমাদের বেশি ফেভারিট হলো আপনার বিউটি লাচ্ছি, তো নাম করে বিউটি লাচ্ছির সাথে ফালুদা। বেচা কিনা একটু স্লো, এখন সামনে আশাবাদে আর কি ভালো হয় নাকি। নানা ধরনের ফল, ফলের জুস, ফালুদা, লাচ্ছিও জনপ্রিয়তা তুঙ্গে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রমজানের প্রথম শুক্রবারে রাজধানী বিপণী বিতানগুলোতে ক্রেতাদের চাপ। শেষ দিকের ভিড় ও ঝামেলা এড়াতে অনেকেই সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা। কয়েকদিনের মধ্যেই বেচা কেনা আরও বাড়বে আশা করছেন বিক্রেতারা। শিউলি শবনমের রিপোর্ট। ঈদের আনন্দের সাথে যেন মিলেমিশে আছে বাহারি রং ও ডিজাইনের নতুন পোশাক কেনার উৎসব। বিভিন্ন ব্র্যান্ডের পোশাকেও দেয়া হচ্ছে ছাড়। আসলে ঈদের খুশি তো কেনাকাটাতেই সেটা চলছে। রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে এখন তাই ক্রেতার ভিড়। স্বজনদের জন্য আগে ভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। গ্রামে যাওয়াটা ওর আছে, আত্মীয় স্বজনকে দেওয়ার আছে, সেই জন্য আর কি প্রথমেই আসে। ভাই, তারপর হচ্ছে মা বাবাদের গিফট দিব, তো সেই কারণে হচ্ছে গিফটের কাজটা আগে করে ফেলতেছি। কেনাকাটায় ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি। গ্রীষ্মকাল মাথায় রেখে এসব বাহারি পোশাক তৈরি হয়েছে সুতি কাপড়ে। দাম 2500 থেকে 15,000 টাকা। কাবলির মধ্যে আমাদের 2-3টা ফেব্রিক্সের মধ্যে প্রিমিয়াম যে কালেকশনগুলো ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি। এই ঈদের জন্য তো আমরা মূলত পাঞ্জাবি দেখি, সো পাঞ্জাবি দেখা হচ্ছে। গত ঈদের চেয়ে ঈদে একটু প্রাইস বেশি বেড়ে গেছে। বাহারি কারুকাজ ও নাগালের মধ্যে দাম হওয়ায় এবার পাকিস্তানি থ্রি পিসের প্রতি নারীদের আগ্রহ বেশি দেখা গেছে।
এগুলো দেখতে অনেক সুন্দর আর পরার পর ভালো লাগে দেখতে। সবাই পাকিস্তানি ড্রেস চাচ্ছে, যেমন সারারা গারারা চাচ্ছে, তার ফাঁকে দেখা যাচ্ছে কিছু ইন্ডিয়ান ড্রেসও আমরা তুলছি কাস্টমারদের জন্য। কেউ কেউ ঈদের কেনাকাটা শেষ করে জামা জুতোর সাথে মিলিয়ে কিনছেন প্রসাধনী। জামা জুতো অলমোস্ট কমপ্লিট, এখন জাস্ট মেকআপ ট্যাকআপ এগুলো কেনা হচ্ছে। এখন ওই রকম ভাবে কেনাকাটা করছে না কেউ। ঈদে ঘর সাজাতেও ডোরবেল, ল্যাম্পশেড সহ নানান নজর করা শোপিস কিনছেন ক্রেতারা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় তার বোনের স্বামী ও শ্বশুরকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। মাসুম বিল্লাহ তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণীর ছাত্রী ওই শিশু ৫ থেকে ৬ দিন আগে বোনের বাড়ি সদর উপজেলার নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ কৌশলে তাকে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে আনা হলেও পরে ধর্ষণ ও হত্যা চেষ্টার আলামত পাওয়া যায়। আমি যখন পেশেন্টকে রিসিভ করি, পেশেন্ট আনকনশাস এবং অ্যাক্টিভ কনভালশন হচ্ছিল এবং ওর গলায় একটা ব্লুইশ মার্ক আছে, শরীরের বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ মার্ক আছে, আর মাসিকের যে রাস্তা মানে ভ্যাজাইনাল ওপেনিং, ওখানে হাইমেন রাপচার এবং ছোট একটা টিয়ার আছে এবং ওখানে ব্লিডিংও আছে, সামান্য একটু ব্লিডিং আছে। ঘটনার সঙ্গে বড় বোনের শ্বশুর হিটু শেখ জড়িত বলে দাবি করে শিশুর পরিবার। ভোর রাতে বোনের স্বামী সজীব শেখকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বোনের শ্বশুর হিটু শেখকে আটক করে। শিশু বাচ্চা আত্মীয় বাড়ি আসে যে এই ঘটনা ঘটাইছে, হ্যাঁ, আমরা সরকারের কাছে বিচার চাই। যে নিজের বাপের কাছে যে মেয়ে সেফ না, তাহলে মানুষজন ছোট ছোট বাচ্চাদের কিভাবে সেফ থাকে? এর আগেও এরকম একাধিক ঘটনা ঘটাইছে, ওনার বিটার বউর সাথে ঘটাইছে, প্লাস এলাকার মেয়ে ছেলের সাথেও ঘটাইছে। আবার সে ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে। এই রমজান মাসে এই ঘটনা ঘটাইছে, এর আমরা সঠিক বিচার চাই। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পুরো জেলা শহর। ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে হাজারো জনতা। এদিকে এই ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সুপার মিনা মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আমরা ওর বোনের শ্বশুরকে আটক করেছি। আমাদের তদন্ত চলছে, এ বিষয়ে আমরা আরও কাউকে হয়তো গ্রেফতার করব। উন্নত চিকিৎসার জন্য শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পলাতক থেকেই 18 কোটি টাকার 3 বাড়ি বিক্রি করলেন সেলিম ওসমান, আরও সম্পত্তি বিক্রির গুঞ্জন। গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সাথে সব সমস্যার সমাধান চায় ভারত। রাজধানীতে 2 মাসে 74 খুন, জনমনে আতঙ্ক, পরিস্থিতি আগের চেয়ে ভালো বলছে পুলিশ। সমন্বয়ক পরিচয় এখন অস্তিত্ব নেই, জানালো এনসিপি। সার্জিসের বক্তব্য দুরভিসন্ধিমূলক বলছে ছাত্রদল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।